নিষিদ্ধ সংগঠনের যদি কোনো নেতা কর্মীরা মুক্তি পায় তাহলে তাদেরকে আবার পুরনো কেস দিয়ে যাতে যাতে জামিনে মুক্তি যাতে না পায় তার জন্য অন্য কেস দিয়ে তাদেরকে আবার হাজতে নিয়ে যেতে হবে। এই ব্যাপারে তিনি একটি নির্দেশ দিয়েছেন। এই দুটি ঘটনায় আপাতভাবে বাংলাদেশের তারেক রহমান সরকার যেভাবে দেশের মধ্যে শান্তি এবং সুস্থিতি এবং আইনের শাসন নিয়ে আসার যে চেষ্টা করছেন সেই চেষ্টার বিরুদ্ধে যায় বলে এই দুটি ঘটনা ধরে নেওয়া যায়। অবশ্যই নিতে হবে, না নেওয়াটা অন্যায় হবে। তাহলে একটা প্রশ্ন আসে যে তাহলে কি তারেক রহমান সরকার যে চেষ্টা চালাচ্ছেন দেশে শান্তি শৃঙ্খলা আইনের শাসন ফিরিয়ে আনার, তার বিরুদ্ধে তার নিজের দল এবং তারই অধীনের যে প্রশাসন সেই প্রশাসনের ভেতর থেকে কি তার বিরুদ্ধতা করা হচ্ছে? যদি করা হয়ে থাকে তাহলে এই বিরুদ্ধতার মূলে কারা আছে? তাহলে কি কোনো চক্র আছে, কোনো জায়গা থেকে ইন্ধন আসছে? এই বিষয়টি নিয়েই এখনকার আলোচনা। প্রথমে বরিশাল সিজেএম আদালতের ঘটনাটা বলা যাক। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করার পর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM শরীয়তুল্লাহ তার জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর করবার সাথে সাথে সেই দিনেই বিএনপি পন্থী আইনজীবীরা আদালত কক্ষে ঢুকে তারা আদালত বর্জন করেন, বিক্ষোভ করেন এবং বিচারকের এজলাসে ঢুকে সেখানে হই হল্লা, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর, টেবিল চেয়ার, বেঞ্চ ইত্যাদি ভাঙচুর করা এগুলো করেন এবং জামিন বাতিলের দাবি করেন। এই হট্টগোল ইত্যাদির পরিপ্রেক্ষিতে সরকার একটা ব্যবস্থা নিয়েছে জানা যাচ্ছে। ব্যবস্থাটা হচ্ছে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুরকে, যার নাম সাদিকুর লিঙ্কনকে আটক করে গ্রেপ্তার করেছেন এবং তাকে আদালতে হাজির করানো হয় এবং আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়, তাকে কারাগারে পাঠানো হয়। এটা হচ্ছে বরিশাল সিজেএম এর আদালতের ঘটনা। আর রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশ, সেখানটায় কি বলা হয়েছে যে প্রথম আলো এবং অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান তার রেঞ্জের অধীন যে 8 জেলা, সেই 8 জেলার পুলিশ সুপারদের কাছে একটি লিখিত নির্দেশ পাঠান, যেখানে বলা হয় জামিনে মুক্তির পর দলকে সংগঠিত, ভাষাটা লক্ষ্য করবেন তার যে নির্দেশ, সেই নির্দেশের ভাষাটা, দলকে শক্তিশালী ও সংগঠিত করা এবং মাঠে তৎপরতা দেখাতে সক্ষমদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়েছে। যাদের সেই সক্ষমতা নেই, মানে গন্ডগোল পাকানোর, দলকে শক্তিশালী সংগঠিত করা ইত্যাদি ব্যাপারে যাদের কোনো সক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের আপাতত গ্রেপ্তার করা, অন্য মামলা দিয়ে গ্রেপ্তার করার প্রয়োজন নেই। একই প্রতিবেদনে বলা আছে চিঠি পাঠানোর পরদিন জামিন পাওয়া কয়েকজনকে, মানে প্রথম আলো ইত্যাদি পত্রিকার যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে এই নির্দেশের পর জামিন পাওয়া কয়েকজনকে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে বা এ পর্যন্ত কি দেখা গেছে? আগেই বলেছি বরিশালের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা বলতে সরকারের পদক্ষেপ
সেটা পুলিশি ব্যবস্থা ও আদালতে আইনি ব্যবস্থার মধ্যেই পড়ে। আদালতের যে ঠিকঠাক রাখা, এখানে ইতিমধ্যেই হট্টগোল, ভাঙচুর, আদালত অবমাননার অভিযোগে আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারেও পাঠানো হয়েছে, যা বাস্তবিক অর্থে সরকারের ব্যবস্থা নেয়ার, যে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন, সেই আইনানুগ ব্যবস্থা নেয়ার, পদক্ষেপ নেয়ার পরিচায়ক এটা। তবে আদালত বর্জনকারী আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের মারফত শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এ পর্যন্ত কোনো আলাদা করে কোনো ব্যবস্থা নেয়ার খবর কিন্তু পাওয়া যায়নি। তাদেরকে শোকজ, সাসপেনশন এসব কিছু করা হয়নি। এটা হচ্ছে বরিশালের ঘটনার কথা বললাম। এবার রাজশাহীর ডিআইজির চিঠি নিয়ে প্রতিবেদনে, যখন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে এবং আরো বলা হয়েছে টিবিএস নিউজ এই পত্রিকার এর খবরে বলা হয়েছে যে ডিআইজি বলেছেন, শাহজাহান, তিনি বলেছেন এইটাই তো সিস্টেম। তিনি কোনো দলের নাম তো করেননি, তিনি বলেছেন অন্য দলের, এবং অন্য মামলায় সংশ্লিষ্টতার তথ্য থাকলে গ্রেপ্তার দেখানোর কথা। তাহলে এখানে একই রিপোর্টে তিনি বলেছেন পুলিশ সদর দপ্তরে একজন অতিরিক্ত আইজিপির মন্তব্য ওই টিবিএস নিউজ জানিয়েছে। তিনি বলেছেন যে এ ব্যাপারে যা বলার সেটা ডিআইজি সাহেব বলতে পারবেন, তারা কিছু বলবেন না, এটাও বলা হয়েছে। তো এইবার ডিআইজি সাহেবের কাছে একটা প্রশ্ন করাই যেতে পারে, সেটা হচ্ছে এটা যদি সিস্টেম হয় তো দেশে তো আরো অন্যান্য রেঞ্জ আছে, সেই সব রেঞ্জে ডিআইজিরা কেন এই ধরনের কোনো চিঠি দিলেন না, নির্দেশ দিলেন না? এটা প্রথম কথা। তারাও তো দিতে পারতেন, তিনি আলাদা করে কেন এই নির্দেশটা দিতে গেলেন? দ্বিতীয়ত, তাকে তিনি বলেছেন আমি তো কোনো দলের নাম করি নাই, তাহলে তাকে প্রশ্ন করা যায়, আপনি বলেছেন যে আপনি দলের নাম করেননি, বলেছেন অন্য দলের, তো অন্য দল নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যদি বাইরে এসে যদি তারা সক্ষম থাকে গন্ডগোল করার কিংবা নিজেদের সংগঠিত করার, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগের সংগঠন ছাড়া আর কোন দলকে ওখানে নিষিদ্ধ করা হয়েছে? তাহলে ওর নাম না করলেও তার স্পষ্ট ইঙ্গিত যেটা তিনি করছেন সেটা তো আওয়ামী লীগের দিকেই যায়। সুতরাং তিনি এটা স্পষ্ট যে তিনি এড়িয়ে গেছেন, কিন্তু এড়িয়ে গিয়ে পার পাওয়ার মতো ব্যাপার নয় এটা। তিনি কি বলতে চেয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বাইরে বেরিয়ে এলে, জামিন পেলে তাদেরকে আবার ধরে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দাও, এইটা হচ্ছে কেস, তাদেরকে মামলা করো। এখন যেটা এইবার তাহলে প্রশ্ন আসা, হঠাৎ আমি প্রথমেই বলেছি যে তারেক রহমান সরকার চাইছেন দেশের সুস্থিরতা আনবার জন্যে, আইনের শাসন ফিরিয়ে আনার জন্যে, এবং তিনি যেভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে আওয়ামী লীগের সংগঠনগুলো কাজ করতে শুরু করেছে প্রকাশ্যে, তাতে বোঝা যায় যে সরকার তাদের প্রতি কোনো দমন পীড়ন যে নীতি, সেই নীতি নেবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে এই সরকার বা প্রশাসন এবং দলের মধ্যে কারা আছে যারা সরকারের নির্দেশকে অমান্য করে তারা রাস্তায় নামতে আসছে? এদের পেছনে কারা এর পেছনে ষড়যন্ত্র করছে? হ্যাঁ, ষড়যন্ত্রই করছে, উস্কে দিচ্ছে। এবং প্রশাসনের মধ্যে ওই যে বরিশালের যিনি, রাজশাহী রেঞ্জের যিনি ডিআইজি, 26শে ফেব্রুয়ারি মানে 17 তারিখ ঘটনা ঘটলো, 24 তারিখ ঘটলো, 25 তারিখ ঘটলো, এর মধ্যে কোনো কথা নেই। 26 তারিখে আইনজীবীরা করলেন, তারাও আদালত বর্জন, বিক্ষোভ করলেন, ভাঙচুর করলেন। অর্থাৎ এই কদিন কিন্তু
একটা চক্র তারা কিন্তু পেছন থেকে এদেরকে উস্কে দেওয়াটা শুরু করেছে এবং তার পরিণামে ২৬ তারিখে তাদের একজনকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। এরপর বরিশালে দেখুন, এখনই বারবার বলেছি, বরিশালে কোনো ব্যবস্থা এখনো অবধি পুলিশের বিরুদ্ধে নেওয়া হয়নি, পুলিশকে এখনো শোকজ পর্যন্ত করা হয়নি। হাফিজ আহমেদ বাবলু যে সেখানটা, না এটা তো হচ্ছে বরিশালের কথা নয়, রাজশাহীর কথা বলি, যে সেখানটাতে আজ অবধি ডিআইজি মোহাম্মদ শাহজাহান কেন এই ধরনের একটি নির্দেশ দিলেন, তার হঠাৎ এগিয়ে এসে এই নির্দেশ দেওয়ার কি কারণ, এটা সরকার থেকেও তার কাছে জানতে চাওয়া হলো না। এটা যে তিনি আলাদাভাবে দিয়েছেন নিজের খুশি মতো, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ অন্য কেউ দেননি এই নির্দেশ। আর একটা কথা এখানটায় পরিষ্কার বলা যায় যে দেখুন, বিএনপির সঙ্গে জামাতের বড় সম্পর্ক ছিল, তারা একসময় সরকার চালিয়েছে একসাথে, তারপরেও তাদের মধ্যে সম্পর্কটা সম্প্রতি কাটাকাটি হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় পর্যন্ত তারা একসাথেই ছিলেন। তাহলে এই পরিস্থিতিতে বিএনপির তারেক রহমান সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপি এবং এই সরকারের বিরুদ্ধে যারা আছে তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে, সরকারকে ব্যতিব্যস্ত করা। যখন কথা হচ্ছে আওয়ামী লীগের ভারতে এবং বিদেশে যারা চলে গেছেন, গিয়ে রয়েছেন যারা, তারা দেশে ফিরতে তাদেরকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী এবং সরকার। আমি আবার বলছি, তারেক রহমান সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের কথা হয়েছে। শেখ হাসিনার সাথে তারেক রহমানের কথা হয়েছে কিনা তা বলবো না, কিন্তু তারেক রহমানের দলের সঙ্গে শেখ হাসিনার দলের যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যে কথা হয়েছে। এইসব কথার মধ্যে ভারতও রয়েছে এবং সেখানেই ঠিক হয়েছে আওয়ামী লীগ ফিরে যাবে, দেশে নেতারা ফিরে যাবেন। এবং আমি গতকাল কথা হয়েছে আমার আওয়ামী লীগের একজন প্রাক্তন মন্ত্রী যিনি ভারতে আছেন, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন হ্যাঁ, নেত্রী আমাদেরকে বলে দিয়েছেন চলে যাওয়ার জন্য, এবং তিনি এটাও বলেছেন যে সেখানে গিয়ে হয়তো কিছুদিনের জন্য যদি তাদেরকে জেলখানাতেও যেতে হয় তাও তারা যাওয়ার জন্য প্রস্তুত। এমন কথাও হয়েছে তারা জেলে যাবে, তারা বাংলাদেশে ঢুকবেন কিভাবে, কারণ তাদের অনেকেই তো কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই পালিয়ে চলে এসছেন, কোনো রকমে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তো ভারতে এসে আশ্রয় নেওয়ার পরে এখন তাদের তো কোনো বৈধ ডকুমেন্ট নেই দেশে ফিরে যাওয়ার। এই দেশে ফিরে যাওয়ার ডকুমেন্ট তারা বলছেন, তাদের সাথে যে কথা হলো, আমি বললাম এই ব্যাপারে আমিও যে খবর পেয়েছি সেটা হচ্ছে এই রকম, যে ভারতের যে বিএসএফ রয়েছে এবং বাংলাদেশের বিজিবি তাদের নেতৃত্বের সাথে কথা বলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে বাংলাদেশে, এই সমস্ত নেতা কর্মীদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে। বিজিবি তাদেরকে গ্রহণ করে তাদেরকে অ্যারেস্ট দেখাবে, কারণ তাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তাদের কাছে পাসওয়ার্ড, সুতরাং তাদেরকে অ্যারেস্ট করতে পারে। অ্যারেস্ট করে যদি তাদের কিছুদিনের জন্য জেলখানাতেও নিয়ে যায় তাও তারা সেগুলো থাকতে রাজি আছেন। তারা এই পরিস্থিতিতে তারা দেশে ফিরবে এবং এইভাবে সরকার তাদের বিরুদ্ধে কোনো বড় মামলা দেবে না, যে মামলায় জামিনযোগ্য ধারা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেবে। কিন্তু মূল ব্যাপারটা তারেক রহমান সরকার এটা ঠিক করেছেন যে বাংলাদেশে তারা আওয়ামী লীগ তাদের কার্যক্রম করতে মাঠে নামবে। এই পরিস্থিতিতে এই শাহজাহানের মতো রাজশাহী বিভাগের রেঞ্জের যিনি ডিআইজি, তার এই সমস্ত কথা, এগুলো হচ্ছে এই প্রশাসনের ভেতরে যারা লুকিয়ে রয়েছে, জামাতি সমর্থক, এনসিপির সমর্থক, এনসিপি তো সমর্থক নেই, সেদিনের দল জামাতিরা, তারা প্রশাসনকে ঘিরে রেখে দিয়েছে, তারা চলে যায়নি, তারা বহাল তবিয়তায় আছে, এগুলো তারা করছে। আর ঠিক একইভাবে বিএনপির ভেতরেও জামাতিরা আছে এবং সেই জামাতি ওই যেমন বরিশাল কোর্টে যারা করেছে তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখতে পাবেন জামাতের সাথে তাদের সম্পৃক্ততা। তারা এসবগুলো করছে এবং আগামী দিনে আরো বেশি করে করবে। এই পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে খুব দেখে শুনে ভেবে চিন্তে শক্তভাবে পা ফেলতে হবে, নইলে বাংলাদেশ যে মাৎসর ন্যায় যে অরাজকতার মধ্যে ডুবে গিয়েছিল, কয়েকটা দিন আবার একটু খোলা হাওয়া এসেছিল,
আবার এই খোলা হাওয়া চলে গিয়ে আবার বাংলাদেশ ডুবে যাবে সেই অরাজক পরিস্থিতির মধ্যে। তারেক রহমানকে সতর্ক হতে হবে। দিকে দিকে শোনা যাচ্ছে শেখ হাসিনার ফিরে আসার কথা। এখন শেখ হাসিনা কবে ফিরবেন, আওয়ামী লীগ নেতারা কবে ফিরবেন, সে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। আমি এখন এই নিয়ে কোনো কথা বলবো না। এই কারণে, কারণ খলিলুর রহমানের কালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা, এবং অমিত শাহ এবং অজিত দোভাল পরপর দুদিন। এখন আজকে রাত্রিরে খলিলুর রহমান প্লেন ধরছেন, আজ রাতে ভারতে থাকবেন, তারপর সকালবেলাতে উনি ওনার যথারীতি কাজকর্ম শুরু করবেন। এখন খলিলুর রহমান তাকে যেটা বলা হয়েছে যে আপনি প্রথম দুটো পয়েন্ট, 10টা পয়েন্টের প্রথম দুটো পয়েন্ট আপনি বাদ দিয়ে 3 নম্বর পয়েন্ট সেটা নিয়ে আপনি আলোচনার জন্য আমাদের অবগত করার জন্য আনছে। সেটা হচ্ছে চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে আপনারা যে দূরত্ব বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা সম্পর্কে আপনারা জানাচ্ছেন। কিন্তু 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। আইসিটি দিয়ে মামলা করা হয়েছে। এবং 2, তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে দিতে হবে। এই দুটো জিনিস আগে আপনাকে লিখিতভাবে সরকারের পক্ষ থেকে নিয়ে আসতে হবে অ্যাজ আপনার ফরেন মিনিস্টার। আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তার মানে ফরেন মিনিস্টার। আপনি যখন এখন বিএনপির ফরেন মিনিস্টার, তাহলে ফরেন মিনিস্টারের দায়িত্ব হচ্ছে এইগুলোকে সরকার টু সরকার জানানো। অতএব এই দায়িত্বটা আপনার ওপরেই পড়েছে। এবার কালকে খলিলুর রহমান বৈঠকের পর, কাল পরশু বৈঠকের পর কি দস্তাবেজ উনি দেন এবং কি আলোচনা হয়, তারপরে আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তন নিয়ে তখন কথা বলবো। তার আগে কথা বলবো না, আমি ঠিক করে নিয়েছি। কারণ সলিড তথ্য যদি আমার কাছে না থাকে, তাহলে পরে আমি আমি কাগজ দেখে বলি, তাতেই আমায় দেখে দেয় গুজব অভ্যাস বলে। কাগজ ছাড়া বললে পরে তো আরো মুশকিল। এখন দুটো খবর আপনারা আগাম দিয়ে রেখে দিই, পরে বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মায়ানমার সরকার তারা কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে, তারেক রহমানকে না। আবার আরাকান আর্মি পৃথকভাবে কনগ্রাচুলেট করেছে খলিলুর রহমানকে। এর পেছনে রহস্য কি, কেন করলো, সেটা আমি পরের ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওতে তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে। দ্বিতীয় হচ্ছে, এই যত পুলিশ মারা হয়েছে না, যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, 27 জন সমন্বয়কের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে তারেক জিয়ার সরকার, তারেক রহমানের সরকার বলা যায়। এখন সেই মামলার গতি প্রকৃতি, কারা কারা আছেন সেখানে, বলেছিলেন ল্যাজমোটা সমন্বয়ক সব, তারা কেউ পার পাবে না। পরবর্তী যে সরকারি এসে বসুক, সে হাসিনা সরকারি বসুক বা অন্য যে কোনো সরকার এসে বসুক, ভারতবর্ষ ছাড়বে না, এদের কাউকে ছাড়বে না, কারোর রেহাই নেই। আমি কিন্তু বরাবর বলে গেছি, তখন আপনারা নানান কথা লিখেছেন, আমি আজকাল আপনাদের কথা কানে দিই না। কারণ আপনাদের প্রধানমন্ত্রী একটা কথা আমাকে বলেছেন, শোনো, যে গাছে ফল ধরবো সেই গাছেই লোকে ঢিল মারবো, সুতরাং ওই সবে কান দিও না, তুমি তোমার কাজ করে যাও। তাহলে আমি আমার কাজ করে যাচ্ছি। এবার আর একটা খবর আপনাদের দিই, এই দুটো খবর তারপরে বিস্তারিত ভাবে আমি দেবো। একটা হচ্ছে সমন্বয় 27 জন কারা এবং তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে যাচ্ছে, আর খলিলুর রহমানকে কেন মায়ানমার সরকার এবং আমরা আরাকান আর্মি কনগ্রাচুলেট করলো, তার পেছনের কাহিনীটা বললো পরবর্তী ভিডিওতে। আজকে আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে একদিন ধরে পাকিস্তানকে খুশি করছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবার তার ভারতকে খুশি করার পালা। ভারতকে খুশি করতে গিয়ে তিনি এমন একটা বোমা ফাটিয়েছেন
যে পাকিস্তান প্রায় রসাতলে যাওয়ার জোগাড়, সেটা আবার আমাদের কাগজেই বেরিয়েছে। এই দেখুন আজকের কাগজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, ভালো করে দেখে নিন। 26শে ফেব্রুয়ারি, আনন্দবাজার পত্রিকা। তলায় কি লেখা আছে? ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। দেখে নিন ভালো করে। ট্রাম্পের নতুন দাবিতে পাকিস্তানের অস্বস্তি। এখন ট্রাম্প দাবি করেছেন কি? ট্রাম্প অদ্ভুত রকম দাবি করেছেন। অন্তত 80 বার তো ভারতের ফেলেছেন, মানে বিমান ফেলেছেন, ভারতের যুদ্ধ থামিয়েছেন। 80 বার বলেছিলেন অন্তত উনি, আর 11টা প্লেন পড়েছে, সেটাও উনি বলেছেন। এইবারে যেটা উনি দাবি করেছেন সেটা নতুন, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি 25শে ফেব্রুয়ারি। তার হস্তক্ষেপেই যে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে বিরতি টেনেছিল, এই দাবি অন্তত 80 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ব্যাপারে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, আমেরিকা হস্তক্ষেপ না করলে অন্তত 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। ভাবুন, ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অতীতে বারবার খারিজ করেছে ভারত, যদিও শরীফ আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়েছেন। ফলে ট্রাম্পের আজকের দাবিতে শরীফেরই মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফেরই মুখ পুড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা। তাদের ব্যাখ্যা, 4 দিনের অপারেশন সিঁদুরে ভারত ঠিক কতটা এগিয়েছিল তা ট্রাম্পের কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে 1 বছর পূর্ণ করেছেন ট্রাম্প। সেই উপলক্ষে সে দেশের কংগ্রেসের বক্তৃতা দিচ্ছেন তিনি। সেখানে তার দাবি, এই 1 বছরে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তান ছাড়াও এই তালিকায় রয়েছে ইসরায়েল হামাস, ইসরায়েল ইরান, মিশর ইথিওপিয়া, সার্বিয়া কোসাভো, রোয়ান্ডা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, আর্মেনিয়া আজারবাইজান এবং কম্বোডিয়া থাইল্যান্ড। কোনোটাই আদতে কিছু হয়নি। ভালো। ট্রাম্প বলেন, দেশে ও বিদেশে আমেরিকানদের নিরাপত্তা ফিরিয়ে আনার ব্যাপারে আমরা গর্বের সাথে কাজ করেছি। প্রথম 10 মাসে 8টি যুদ্ধ থামিয়েছি আমি। পাকিস্তানে ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমায় বলেছেন, আমি হস্তক্ষেপ না করলে 3.5 কোটি মানুষ মারা যেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথম যুদ্ধটি থামানোর জন্য আমার প্রশাসন কাজ করে চলেছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হত্যাকাণ্ড চলছে। এই সময় প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। মানে যখন এর আমলের কথা বলছেন উনি, বাইডেনের আমলের কথা বলছেন। ট্রাম্প এদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সেনাকে সম্মানিত করেছেন, বলেছেন, আমি সবসময় রাষ্ট্রীয় সম্মান চেয়েছি, কিন্তু আমাকে জানানো হয়েছে আমি নিজেকে জানাতে পারিনি। এখানটা কি লিখেছে আমি বুঝতে পারছি না, এখানটা লেখাটা ভুল হয়েছে। কিন্তু আমাকে জানানো হয়েছি আমি নিজেকে তা দিতে পারি না। মানে কি বলতে চেয়েছে কাগজ আমি ধরতে পারছি না। গত 10 মে অপারেশন সিঁদুরের 4 দিনের মাথায় সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকার মধ্যস্থতায়। তিনি আরো দাবি করেন, 2 দেশের উপরে 200% আমদানি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তাতেই যুদ্ধ থামে। ভারত অবশ্য এই দাবি অস্বীকার করে এসছে। দাবি করেছে 2 দেশের ডিরেক্টর জেনারেল, মানে এটা বন্ধ করেছে 2 দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন। তারা সরাসরি কথাবার্তা বলে যা দেখানো হয়েছে টিভিতে, সেই অনুযায়ী যুদ্ধ থামানো হয়েছে। এটা হচ্ছে ভারতের বরাবরের যেটা বক্তব্য, সেই বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে নতুন করে উনি দাবি করলেন 3.5 কোটি মানুষ মারা যেত, তাতেও কিন্তু ভারতবর্ষ কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের কোনো কথাতেই আজকাল কোনো প্রতিক্রিয়া জানানো হয় না, এটা একদম সঠিক। ট্রাম্প যা বলেন তার উল্টো তিনি করেন, আর যা করেন সেটা উনি বলেন না। উনি রাত্রিবেলা শোন, মাঝরাতে একটা চিন্তা হয়, উঠে তিনি সমাজ মাধ্যমে করে লিখে ছেড়ে দিলেন। তার যে প্রতিফলন কিভাবে সারা বিশ্বে পড়তে পারে, তিনি মানে বিশ্বের সব থেকে বড় শক্তিশালী রাষ্ট্রের একজন প্রধান, তার একটা বক্তব্য কোথায় গিয়ে যেতে পারে প্রতিক্রিয়া, সেটা উনি ভাবেন না। উনি বলে দেন, ওনার মতো করে বলে দেন। এবারও বলেছেন 3.5 কোটি মানুষ মারা যেত। কখনোই এটা সত্য নয়।
যদিও ভারত মুখে কিছু বলবে না, কিন্তু আমরা জানি এটা ট্রাম্পের আর একটা গুণ, সেটা হচ্ছে ভারতকে এখন একটু সন্তুষ্ট করার ব্যাপার আছে। ভারত এফটিএ ডিল এগিয়ে আসছে, আর এফটিএ যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ ট্রাম্পকে গভীর গাড্ডায় ফেলে দেবে। আর মোদিজি এটা নিয়ে কোনো কথা বলছেন না, ফলে এখন ট্রাম্প বাবু বলেছেন মুশকিলে। তো প্রথম যেটা আমি বললাম আপনাদের যে খলিলুর রহমানের সঙ্গে কালকে পরশু দুদিন মিটিং আছে, এই দুটো মিটিং এর পর কি পরিস্থিতি হয় এবং ওই দুই পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 এই দুটো নিয়ে কি জবাব খলিলুর রহমান নিয়ে আসেন, তার উপরে শেখ হাসিনার ফেরা না ফেরা নিষ্পত্তি হচ্ছে। তবে এটা নিশ্চিত জানুন যে ভারতবর্ষ তার সুরক্ষা নিশ্চিত না করে শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না। 100% নিরাপত্তা নিশ্চিত করা হলে তারপরে উনি ফেরত পাঠাবেন। তার আগে যা ব্যবস্থা করার ব্যবস্থা হচ্ছে হোক না, সেগুলো হতে থাকুক, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত যত আইনি ব্যাপারগুলো আছে সেগুলোকে সরলীকরণ করতে হবে বা উঠিয়ে দিতে হবে যে কোনো একটা। যদি আইসিটির যদি যে তাজুল ইসলাম তাকেই যদি সরিয়ে দেয়, চিফ প্রসিকিউটর যিনি প্রথম এই মামলাটা করেছেন, তাকেই যদি অবৈধ ঘোষণা করে সরিয়ে দেওয়া হয়, তাহলে মামলা থাকেটা কি? 12 তারিখ আপনাদের সংসদ বসছে, সেই সংসদে এটা যদি উত্থাপন না হয় তাহলে অলরেডি এটা বাতিলই হয়ে যাবে। কারণ সেই দিকেই যাচ্ছে ব্যাপারটা, দেখা যাক, হয়তো সেই উত্তরটাই হয়তো উনি নিয়ে আসবেন, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তবে ট্রাম্পের যে খবরটা আমি বললাম সেটা কিন্তু এই আমি কাগজ দেখে বললাম ভাই, এই কাগজ দেখে বললাম, যেটা আপনারা দেখালাম। আমাকে আবার গুজববাজ বলবেন না, গুজববাজ যদি বলেন তাহলে এই ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, তিনি যেটা বলেছেন 1,70,00,000 3 কোটি 3.5 কোটি লোক মানুষ মারা যেত, আমায় বলবেন না ভাই, আমি আগে থেকে বলে দিচ্ছি, হাত তুলে দিচ্ছি ভাই, আমায় বলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।